আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা উৎপাদন দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন করব। তো আমরা শুরু করব প্রথম অধ্যায়। আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে 1 নম্বরে বিপণন কি। বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তো এখন সহজ ভাষায় যদি বলি, বিপণন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবা সম্পর্কে আপনাকে জানায়, আগ্রহী করে এবং শেষ সময়ে আপনার কাছে তা বিক্রি করে। এটাই হচ্ছে বিপণন। আমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে। আমরা জানলাম, আমরা 1 নম্বরে জেনেছি যে বিপণন মূলত ক্রেতাদের কাছে ভ্যালু সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে যে ক্রেতা ভ্যালু কি। ক্রেতা ভ্যালু, এখন ক্রেতা ভ্যালু হচ্ছে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, তো সে কোম্পানিতে আপনি মোবাইল বানান। তো এখন একজন ক্রেতা সেই মোবাইল ক্রয় করার জন্য দেখবে যে সেই মোবাইলে কি কি ফিউচার আছে, কত টাকা মূল্যের, কি কি সুবিধা পাবো। তো এই যে সুবিধা দেখা, এই জিনিসটাই হচ্ছে ক্রেতা ভ্যালু। এখন একজন ক্রেতা যদি জিনিসটার সুবিধা, পণ্যের সুবিধা এবং তা দেখে ক্রয় করার ইচ্ছা পোষণ করে, সেটাই হচ্ছে কি ক্রেতা ভ্যালু। তাহলে আমরা জানলাম ক্রেতা ভ্যালু কি। তারপরে আমরা যদি এখন দেখি 3 নম্বরের, প্রথমে বলা হয়েছে ক নম্বর প্রশ্নে যে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা সেটা চেক করে সেই সাথে কি ক্রয়েরও ইচ্ছা পোষণ করে। তারপরে দেখতে পাচ্ছি পণ্যের মূল্য, এটা হবে না। ক্রেতা ও বিক্রেতা সম্পর্ক, না এটা না। প্রাপ্ত সুবিধা এবং ব্যয়ের পার্থক্য, এই যেটা ব্যয়ের কথা উল্লেখ আছে যেহেতু এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপরে আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকে কি বলে। তো আমরা 1 এবং 2 সেই সাথে 3-এও তা আমরা দেখতে পেয়েছি। এখন পণ্যের মান ও সেবা ও মূল্যের সমন্বয়ে বলছে, তাহলে আমরা যদি একটা পণ্য কিনি, কেনার আগে কিন্তু আমরা সেই পণ্যকে চেক করি যে এই পণ্যটা আমাদের কি কি সুবিধা দেবে, এবং তার পরবর্তীতে আমরা কিন্তু ক্রয় করি। যেহেতু আমরা ভালো সুবিধা পাবো, সেজন্য আমাদেরকে একটা ভ্যালু সৃষ্টি হচ্ছে। তো এই যে এটাই হচ্ছে ভ্যালু। তাহলে আমরা কি উত্তর দেব? ভ্যালু। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কি বলে। কোনো কিছু থেকে যদি নিজেকে বঞ্চিত মনে করা হয়, তাহলে সেটাকে বলা হয় প্রয়োজন। আপনি যদি কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করেন, তাহলে কি আপনি সেটাকে বলতে পারেন প্রয়োজন। তো প্রয়োজনের হচ্ছে কোনো কিছু না পাওয়ার বা বঞ্চিত হওয়ার অনুভূতি। তারপরে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি হলো কি প্রয়োজন, একই প্রশ্ন। তারপর 7 নম্বরে বলা আছে অভাব যখন কোনো ব্যক্তির ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন সেটি হয়। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে বিপণনের এই প্রথম অধ্যায়ের অবশ্যই 3টি জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রয়োজন, অভাব এবং চাহিদা। এই 3টি জিনিস আমরা যদি না পড়ি তাহলে আমরা কিছুই বুঝবো না। এই 3টি হচ্ছে বিপণনের মূল ভিত্তি বা মূল বিষয়। তো আমাদের প্রথমে বুঝতে হবে প্রয়োজন কি। প্রয়োজন হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করা কে বলা হয় কি প্রয়োজন। তারপরে অভাব। অভাব কি? প্রয়োজন প্লাস সাংস্কৃতিক ও ব্যক্তিগত উপাদান, এটি হচ্ছে কি অভাব। যেমন আপনি ধরেন আপনার ক্ষুধা লাগছে, তো বাংলাদেশিরা ভাতের এবং আমেরিকান ফাস্ট ফুডের অভাব বোধ করে। অতএব আপনি কি একটা ভাতের অভাব বোধ করছেন, আপনার ক্ষুধা লাগছে, এখন আপনি কি কি অভাব বোধ করছেন? ভাতের। এবং আমেরিকানরা কি অভাব বোধ করে? সেটা হচ্ছে ফাস্ট ফুড, কারণ তারা ফাস্ট ফুড খায়, এজন্য তারা কি ফাস্ট ফুডের অভাব বোধ করে। তো তারপরে আমাদের আছে চাহিদা। তো চাহিদাতে কি হয়? চাহিদা হলো অভাব প্লাস ক্রয়ের সামর্থ্য ও ইচ্ছা। এখন এটা কি অভাব? এর অর্থ হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, মোটর গাড়ি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলে চাহিদা বলা যাবে।
আপনি মোটর গাড়ি ক্রয়ের জন্য কি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছেন, দেন আপনি ইচ্ছা পোষণ করছেন যে সেটাকে ক্রয় করবেন, সেটাই হচ্ছে কি একটা চাহিদা। তো এই তিনটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা এই অধ্যায়ের পুরো অধ্যায়টা আমরা ভালো মতো বুঝে যাব। তারপরে বলা হয়েছে ৮ নম্বরে, পণ্য হতে প্রাপ্ত সুবিধা ও পণ্য অর্জনের ব্যয়ের সামর্থ্য। এটা আমরা জানি, সেটা কি ক্রেতা ভ্যালু। তারপরে ভোক্তার রুচি ও পছন্দ জানার জন্য কি করতে হয়, এটা অবশ্যই বাজার গবেষণা করতে হয়। বাজার গবেষণা ছাড়া কি আমরা ভোক্তার রুচি এবং পছন্দ জানাতে পারবো না। তারপরে বলা হয়েছে ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজন নির্দিষ্ট বস্তুগত ধারণার রূপান্তরিত হলে তাকে কি বলে? তাকে বলা হয় কি অভাব। ব্যক্তির জ্ঞান, এখানে দেখেন একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, যদি বলা হয় সংস্কৃতি, সংস্কৃতি বললেই আপনারা সেটাকে কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে অভাব। যদি বলা হয় সংস্কৃতি, একটা প্রশ্নতে যদি বলা হয় সংস্কৃতি, তো সংস্কৃতি থাকলে সেটা যদি প্রয়োজন, অভাব, চাহিদা এই তিনটার ভিতরে দেওয়া থাকে, তার মানে সেটা হবে অভাব। তাহলে আমরা কি বলবো? অভাব। এখানে যেহেতু সংস্কৃতি আছে সেটা হচ্ছে অভাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্রশ্ন বলছে যে প্রয়োজন কি? তো প্রয়োজন হচ্ছে বঞ্চিত হওয়ার অনুভূতি। প্রয়োজন কি? বঞ্চিত হওয়ার অনুভূতি, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করাকেই বলা হয় প্রয়োজন। দেন আমরা আবার পরবর্তীতে দেখতে পাচ্ছি কোনো কিছুর অভাব, ক্রয়ের সামর্থ্য এবং ক্রয়ের ইচ্ছা কোনো ব্যক্তির মধ্যে বর্তমান থাকলে তাকে কি বলে? আমরা কিছুক্ষণ আগে পড়লাম, তাকে কি বলা হয়? চাহিদা। কারণ অভাব এবং ক্রয়, যদি ক্রয়ের ইচ্ছা থাকে, আমার একটা জিনিস ক্রয়ের ইচ্ছা পোষণ করলে এবং সেটাকেই বলা হয় কি? চাহিদা। ক্রয়ের ইচ্ছা পোষণ করলেই চাহিদা। তারপরে আমরা 13 নম্বরে দেখতে পাচ্ছি একজন ভোক্তা পণ্য ক্রয় করে কিসের উদ্দেশ্যে? ভোগের উদ্দেশ্যে। অবশ্যই কি? ভোগের উদ্দেশ্যে। আপনি যদি একটা পণ্য ক্রয় করেন, অবশ্যই কিসের উদ্দেশ্যে ক্রয় করবেন? ভোগের উদ্দেশ্যে। তারপর 14 নম্বরে বলা হয়েছে ক্ষুধা লাগলে মানুষের মনে খাদ্য থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি সৃষ্টি হয়। এটি কিসের উদাহরণ? এটা হচ্ছে প্রয়োজনের উদাহরণ। এটা কি? প্রয়োজনের উদাহরণ। কেননা প্রয়োজন হচ্ছে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত অনুভব করা। তারপরে 16 নম্বরে বলা হয়েছে বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য কি? বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ক্রেতার জন্য ভ্যালু সৃষ্টি। একটা বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য কি? ক্রেতার জন্য অবশ্যই ভ্যালু সৃষ্টি করতে হবে। তারপরে বলা হচ্ছে 17 নম্বরে কোন সাল থেকে বিপণন যুগ শুরু হয়? এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এটা পরীক্ষাতে আসতে পারে, এটা আপনারা লিখে রাখেন, এটা আসতে পারে। কেননা এটা বলা হয়েছে যে কোন সাল থেকে বিপণন যুগ শুরু হয়? 1950 সাল থেকে কি বিপণন যুগ শুরু হয়? 1950 সাল থেকে বিপণন যুগ শুরু হয়, এটা মাথায় রাখবেন। তারপরে 19 নম্বরে বলা হয়েছে শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল? এটা আমরা অনেকেই জানি, শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল ইংল্যান্ডে। তারপর 21 নম্বরে বলা হয়েছে বিপণনের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে কে থাকে? কোম্পানি, বিপণনকারী, বিক্রেতা, ক্রেতা। তো এখানে বলা আছে প্রথমে থেকেই কোম্পানি। কোম্পানি থাকবে না, বিপণনকারী তাও থাকবে না, বিক্রেতাও থাকবে না। এখানে বলা হয়েছে যে সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু, একদম কেন্দ্রবিন্দু হচ্ছে ক্রেতা। কেন্দ্রবিন্দু কি? ক্রেতা। ক্রেতাকেই আমরা কি বিক্রি করি, ক্রেতা ছাড়া কি হবে না। তারপরে ভোক্তাই রাজা এই দর্শনটি বিপণনের কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? এটা আপনাদের খ নম্বর প্রশ্নের জন্য অত্যন্ত জরুরি। এই অধ্যায় থেকে খ নম্বর প্রশ্ন এটা আসতে পারে। তো এটা হচ্ছে বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। যেহেতু ভোক্তাই রাজা বলছে, তো ভোক্তা মানে কি? ভোক্তামুখী। ভোক্তাই রাজা, ভোক্তাই সব। তো একজন ভোক্তার কি, তো বিপণন একটি কি? ভোক্তামুখী প্রক্রিয়া। 40 নম্বরে বলা হয়েছে আধুনিক বিপণনের জনক কে? এই দেখেন, এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে পরীক্ষাতে। কেননা 17 সালে 2 বার আসছে এবং 19 সালে আসছে 3 বার। তার মানে এটা আসতে পারে, অধিক জরুরি। তারপরে উত্তর হচ্ছে ফিলিপ কটলার। এটা একটু মাথায় রাখবেন, উত্তর হচ্ছে ফিলিপ কটলার। তারপর আমরা একটা বহুপদী
করব। তো বহুপদীতে 41 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায় যদি, যদি কি পণ্যের মান সেবা বৃদ্ধি পায়। তারপরে বলেছে পণ্যের মান সেবা বৃদ্ধি পায়, হ্যাঁ ঠিক আছে, এটা হবে। পণ্যের মূল্য ও দাম হ্রাস পায়, পণ্যের মূল্য ও দাম কি বলছে, হ্রাস পায়, এটা হবে, ঠিক আছে। তারপরে বলছে পণ্যের মান হ্রাস এবং বৃদ্ধি পায়, পণ্যের মান হ্রাস পেলে এবং বৃদ্ধি পেলে কি ক্রেতা ভ্যালু হবে না, তার মানে এটা হবে না, তার মানে 1 ও 2। তারপরে বলছে বিপণন সৃষ্টি করে, বিপণন কি সৃষ্টি করে, ক্রেতা ভ্যালু সৃষ্টি করে। তারপরে কি বলছে, সেই সাথে কি সৃষ্টি করে, বন্টন না, বন্টন করে না, ক্রেতার সম্পর্ক গড়ে তোলে, ভ্যালু সৃষ্টি করে এবং সেই সাথে কি ক্রেতার সম্পর্ক সৃষ্টি করে। তারপরে আমরা 43 নম্বরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতিতে বিপণন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কারণ এর মাধ্যমে প্রথমে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাবে না, জনসংখ্যা কোনোভাবে কি বৃদ্ধি পাবে না, বিপণনের মাধ্যমে কি জনসংখ্যা বৃদ্ধি পায় না। তারপরে বলা হয়েছে কৃষি উন্নয়ন হয়, হ্যাঁ কৃষির উন্নয়ন অবশ্যই হবে। তারপরে সুষ্ঠু বন্টন নিশ্চিত হয়, হ্যাঁ সুষ্ঠুভাবে বন্টন প্রক্রিয়া হবে। তাহলে আমরা কি বলতে পারি, 43-এর উত্তর হচ্ছে 2 ও 3। তারপরে 44-এ বলা হয়েছে যে বিপণনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, স্থানগত, বিপণনের মাধ্যমে স্থানের পরিবর্তন হয়, পণ্যটির স্থানের পরিবর্তন হয় এবং কালগত বলছে, কালগত, হ্যাঁ কালগত পরিবর্তন হয়, এক সময়ের পণ্য পরবর্তী সময়ে বিক্রি করা হয়। তারপরে বলছে রূপগত, না এই রূপগত কখনোই হবে না, কেননা এটা যারা উৎপাদক তারা এটা লক্ষ্য করে, কিন্তু এটা যারা বিপণন করে তাদের কাছে এই কর্মকাণ্ডটা হয় না, কর্মকার্যটা হয় না। তাহলে আমরা রূপগত দিব না, আমাদের উত্তর হবে স্থানগত এবং কালগত। তারপরে আমরা দেখতে পাচ্ছি 45 নম্বরে বিপণনের বৈশিষ্ট্য হচ্ছে গতিশীল প্রক্রিয়া, ব্যাপকীয় প্রক্রিয়া এবং অর্থনৈতিক প্রক্রিয়া। বিপণন একটি গতিশীল প্রক্রিয়া এবং বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, অর্থনৈতিক কি প্রক্রিয়া। তো আমাদের তিনটাই উত্তর হবে, তো আমাদের কি তিনটাই উত্তর হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 48 নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণন কিভাবে ভূমিকা রাখতে পারে, কৃষি উন্নয়নে, হ্যাঁ এটা কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সেই সাথে বলা হয়েছে সম্পদের সদ্ব্যবহার, হ্যাঁ সম্পদের সদ্ব্যবহার হিসেবে এটা ভূমিকা রাখতে পারে। তারপর বলা আছে সরকারি ব্যয় হ্রাসে, না সরকারি ব্যয় হ্রাসে এটা ভূমিকা রাখতে পারে না, তার মানে হচ্ছে উত্তর কি হবে 1 ও 2। তারপরে বিপণন মতবাদের মূল ভিত্তি কি, বিপণন মতবাদের মূল ভিত্তি হচ্ছে ভোক্তার প্রয়োজন, হ্যাঁ ভোক্তার প্রয়োজন, সমন্বিত বিপণন, হ্যাঁ সমন্বিত বিপণন এটা হবে। তারপর ক্রেতা সন্তুষ্টি বিধান, ক্রেতার সন্তুষ্টি, হ্যাঁ বিপণনের মাধ্যমে কিন্তু ক্রেতার সন্তুষ্টি করা হয়, তার মানে আমাদের 1, 2, 3 তিনটাই উত্তর হবে। তারপরে 50 নম্বরে বলা হয়েছে যে বিপণনের দৃষ্টিকোণ হতে বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার কি অতীত ক্রেতার সমষ্টি, এটা হবে না। তারপরে বর্তমান ক্রেতার সমষ্টি, হ্যাঁ এটা হবে, বর্তমান ক্রেতার সমষ্টি হবে। সম্ভাব্য ক্রেতার সমষ্টি, হ্যাঁ এটাও হবে, বর্তমান এবং সম্ভাব্য দুটোটাই কি হবে, তার মানে আমাদের উত্তর হচ্ছে 2 ও 3। তারপরে 51 নম্বরে বলা হয়েছে বিপণনের দৃষ্টিকোণ হতে পণ্য সন্তুষ্টি বিধান করতে পারে এমন কিছু, হ্যাঁ এটা হবে। বাজারের মনোযোগ আকর্ষণ সক্ষম, হ্যাঁ এটা হবে। ভোগের জন্য উপস্থাপিত দৃশ্যমান ও অদৃশ্যমান বস্তু, হ্যাঁ এটাও হবে, তার মানে আমাদের উত্তর হচ্ছে 1, 2, 3। তারপরে 52 নম্বর বলা হয়েছে বিপণনের মৌলিক ধারণায় বলছে, তো মৌলিক ধারণায় কি বলছে, মূল্য ঠিক রেখে পণ্যের মান বাড়লে ক্রেতা ভ্যালু সৃষ্টি পায়, হ্যাঁ এটা ক্রেতা ভ্যালু সৃষ্টি পায়। পণ্যের মান যদি ঠিক রেখে যদি বিক্রি করা হয় তাহলে কি ক্রেতা ভ্যালু সৃষ্টি পায়, তারপরে বৃদ্ধি পায়। এবং মান ঠিক রেখে মূল্য বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায়, হ্যাঁ মান যদি ঠিক রাখা হয় তবে যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে কি ক্রেতা ভ্যালু অবশ্যই কি হ্রাস পাবে, কেননা একজন ক্রেতা সেবা দেখবে এবং সেবার কতটুক আছে এবং মূল্য কতটুক আছে সেই ভিত্তিতে কিন্তু একটা পণ্য ক্রয় করবে। তার মানে যদি সেবা ভালো হয় তবে যদি দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু ক্রেতা তা ক্রয় করবে না।
এবং তারপরে বলা হয়েছে 3 নম্বরে পণ্যের মান ও সেবা হ্রাস পেলে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায় না। এটা কখনোই না। আমাদের উত্তর আসবে 1 ও 2। উত্তর কি আসবে 1 ও 2। তারপর আমরা দেখতে পাচ্ছি 63 নম্বরে জনাব শহীদ তার উৎপাদিত সবজি নিজস্ব ভ্যানের মাধ্যমে বিভিন্ন বাজারে খুচরা বিক্রেতার নিকট সরবরাহ করে থাকেন। এতে ব্যবসায়ীদের খরচ কম ও বেশি হয়। এর ফলে উৎপাদিত পণ্যের বাজারে বেশি বিক্রি হয়। তো জনাব শহীদ বিপণনে কোন বিষয়টি গুরুত্ব দিয়েছেন? আমরা প্রথমে দেখতে পাচ্ছি গুদামজাতকরণ। না, গুদামজাতকরণ হবে না, কেননা সেটা সে গুদামজাতকরণের কথা এখানে বলা হয়নি। তারপরে বলা হয়েছে পরিবহন। হ্যাঁ, এটা পরিবহন হবে, কেননা এখানে বলা হয়েছে ভ্যানের কথা। ভ্যান একটা কি পরিবহন সেবা, তার মানে এটা কি পরিবহন হবে। তারপরে 64 নম্বরে বলা হয়েছে জনাব শহীদের কার্যক্রমটি জনাব শহীদের কার্যক্রমটির মাধ্যমে সম্ভব হয়েছে বিক্রয়ের গতিশীলতা সৃষ্টি, সময়গত উপযোগ সৃষ্টি, সমাজের মানুষের চাহিদা সৃষ্টি। এখানে উত্তর হবে বিক্রয়ীদের গতিশীলতা সৃষ্টি, এটা হবে না। তারপরে কেননা তিনি ভ্যানে করে বাজারে খুচরা বিক্রেতাদের নিকট সরবরাহ করে থাকেন, এতে ব্যবসায়ীদের খরচ কি কম ও লাভ বেশি হয়। তার মানে এটা হবে না, গতিশীলতা সৃষ্টি এটা হবে না। তারপর সময়গত উপযোগ সৃষ্টি, হ্যাঁ সময়গত উপযোগ সৃষ্টি হবে। তারপর সেই সাথে বলা হয়েছে সমাজের মানুষের চাহিদা সৃষ্টি, হ্যাঁ সমাজের মানুষের চাহিদা কি বাড়তে থাকবে। তার মানে আমাদের উত্তর হবে 2 ও 3। 23 নম্বরে বলা হয়েছে কোন যুগে বিজ্ঞাপনের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পায়? বিক্রয় যুগে কি এটা বৃদ্ধি পায়। বর্তমান যুগকে বলা হয় বিপণন যুগ, এবং বিক্রয় যুগের বিপণন উদ্দেশ্য কিসের মধ্যে সীমাবদ্ধ ছিল? বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল ক্রেতাদের সন্তুষ্টির উপর নির্ভর করে প্রতিষ্ঠানের অস্তিত্ব নিশ্চয় করে। ভালো থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।